স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা মডেল ইসলামিক মডেল স্কুলের শিক্ষাবর্ষ 2024-এর ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, এই সভার সম্মানিত বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেলপাড়া হাজি মিসির আলী কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আবু তাহের ভাই, সবাই উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষা অনুরাগী আমির হোসেন ভাই, সবাই উপস্থিত আমার আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি ভাই রমিজউদ্দিন ভাই, স্নেহভাজন ছোট ভাই মশিউর রহমান, আমার আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব কামাল ভাই, আমার প্রিয় সহকর্মীদের মধ্যে উপস্থিত এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমার প্রিয় সহকর্মী জনাব সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানার আমার প্রিয় সহকর্মী জনাব মাজেদুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এবং উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, তারই অসীম অনুগ্রহ এবং দয়ায় আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম.এ. হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই স্কুলের বার্ষিক ফলাফল অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ আমার প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দকে যারা আজকের এই আয়োজন করেছেন। সবচেয়ে বেশি আপনারা খুশি হবেন জেনে আমাদের ফাউন্ডেশনের এখন 5টি হাই স্কুল, 1টি কলেজ, 2টি মাদ্রাসা এবং 3টি মসজিদ পরিচালিত হয়। এই ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার জন্য যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারে দায়িত্ব পালন করেন, তিনি হলেন আপনাদের এই সন্তান, আপনাদের এলাকার আমার প্রিয় সহকর্মী মীর মুসাদ্দেক সাহেব। তো এই অনুষ্ঠান আয়োজনে তার ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক আলোচনা হয়েছে, আমার একটা প্রোগ্রাম ঢাকায় আমি চলে যাব, অনেক কিছু আজকে ভেবেছিলাম যে আমি আপনাদের সামনে বলবো যারা সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, তো সময় খুব সংক্ষেপ, তো যে কথাগুলি একেবারে না বললে নয় সেই কথাগুলি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আজকে ছেলে মেয়েদের 1 বছরের পড়ালেখার ফলাফল ঘোষণা করা হবে। আমি মনে করি এই ফলাফল ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বড় সফলতা এবং ব্যর্থতা যাদের উপর পড়বে সেটা ছাত্রছাত্রীদের না। অনেকবার আপনাদের এখানে আসছি, অভিভাবকদের যারা পুরাতন তারা জানেন, একটি কথা বারবার আমি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো এই, সারা দেশে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলে আপনারা আমরা সবাই জানি, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি। সেটা হলো এই যে যৌথ কারবার যেটা করে, পার্টনারশিপ ব্যবসা,
একাধিক ব্যক্তিকে নিয়ে যে ব্যবসা হয় তাকে পার্টনারশিপ, যৌথ কারবার বলে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি পার্টনারশিপ ব্যবস্থা দিয়ে। 3টা পার্টনারে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করি। 1 নম্বর পার্টনার হলাম আমরা যারা ব্যবস্থাপনা কমিটিতে এবং শিক্ষক আছে, তারা হলাম প্রথম পক্ষ পার্টনার। দ্বিতীয় হলো আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, দ্বিতীয় পার্টনার। তৃতীয় পার্টনার হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। এই 3 পার্টনারের সমন্বয়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি কোনো পার্টনার যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে সেই প্রতিষ্ঠান কি হয় আপনারা জানেন, ব্যর্থতায় পর্যবসিত হয়, লোকসানি প্রতিষ্ঠানে পর্যবসিত হয়। তা আমরাও যে 3 পার্টনারে আমরা কাজ করি, কোনো পার্টনার যদি দায়িত্ব কর্তব্য কাজে অবহেলা করে থাকে, তাহলে ফলাফল খারাপ হবে। দোষ তৃতীয় পার্টনার আমার ছাত্রছাত্রী, শুধু তাদের উপর দেয়া যাবে না, নিশ্চয়ই সেই দোষের কিছুটা নিতে হবে। প্রথম পার্টনার আমরা, দ্বিতীয় পার্টনার আপনারা যারা সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ। এবার পার্টনারশিপের দায়িত্ব পালনের বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করি। আমাদের কাছে আমাদের তৃতীয় পার্টনার অবস্থান করে প্রথম পার্টনারের কাছে 3 থেকে হাইয়েস্ট 5 ঘন্টা, আর বাকি 24 ঘন্টার সময়টা আমার তৃতীয় পার্টনার থাকে দ্বিতীয় পার্টনারের কাছে। তাহলে সহজেই আপনি যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন যে সবচাইতে দায়িত্বশীল কাজ পালন করতে হবে দ্বিতীয় পার্টনারকে। দ্বিতীয় পার্টনারের উপরে সবচেয়ে গুরু দায়িত্ব। এবার একটু ব্যাখ্যা করে বলি। প্রথম পার্টনার আমরা যারা আছি, আমাদের তৃতীয় পার্টনারকে আমরা দিক নির্দেশনা দেই। আমরা পাঠদানে কিভাবে সে এগিয়ে যাবে, কতটুকু সে পাঠদানে অংশগ্রহণ করবে, এটা আমরা একটা গাইডলাইন দিয়ে দেই। আর যখন দ্বিতীয় পার্টনারের কাছে তৃতীয় পার্টনার যায়, আপনার দায়িত্ব হলো সেটা জেনে সে যেন বাড়িতে এই কাজটা সম্পূর্ণভাবে সম্পন্ন করে পরের দিন স্কুলে আসে। এই দায়িত্বটা হলো আপনার, অর্থাৎ দ্বিতীয় পার্টনারের। এখন আপনি যদি দ্বিতীয় পার্টনারের দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন, আজকে আমার তৃতীয় পার্টনারের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আর দায়িত্বে যদি কোনো ত্রুটি থাকে তাহলে খারাপ হবে। তো এই খারাপের জন্য আমার তৃতীয় পার্টনারকে আপনি কোনো তিরস্কার করতে পারবেন না, আপনি কোনো গালমন্দ করতে পারবেন না। এই জন্য যে ব্যর্থতা হলো হয় প্রথম পার্টনারের, না হয় দ্বিতীয় পার্টনারের। তৃতীয় পার্টনারকে তো আপনার আমার অধীন যেহেতু, তাদেরকে যে কোনোভাবে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে নিশ্চয়ই আমাদের ব্যর্থতা রয়েছে, আমরা করি নাই, ফলে তার রেজাল্ট খারাপ হয়েছে। দায় দায়িত্ব প্রথম পার্টনার এবং দ্বিতীয় পার্টনারের। সেই কারণে আমি অনুরোধ করব, আসেন পার্টনারশিপ যেভাবে আমরা স্কুল চালাই, যার যার দায়িত্ব সে বুঝে নেই। প্রত্যেক পার্টনারের দায়িত্ব প্রথম আমরা বুঝে নেব, এরপর দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করব। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। কখনোই কোনো ছাত্রছাত্রীকে, অর্থাৎ আপনাদের ছেলে মেয়েকে পরীক্ষায় খারাপ করুক কিংবা অন্য কোনো কাজে ব্যর্থ হোক, কোনোদিনও আপনি গালমন্দ করবেন না। কোনোদিন তাকে বলবেন না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পারছো না, এমন কথা বলে তাকে নিরুৎসাহিত করবেন না। তার মনে এমন কোনো ধারণা তৈরি করবেন না যে আমি যতই চেষ্টা করি না কেন, আমার বাবা মা বলেছে আমার দ্বারা কিছু হবে না, তাহলে তো আমার দ্বারা কিছুই হবে না, তাহলে সে হতাশ হয়ে যাবে। আপনি সবসময় তাকে কি করতে হবে, উৎসাহ দিতে হবে। তুমি আজকে যা পারো না, ইনশাল্লাহ কালকে পারবে, তোমার শুধু একটু চেষ্টা করতে হবে। তোমার দ্বারা এমন কোনো কাজ নাই যে হবে না, এমন কোনো কাজ পৃথিবীতে নাই। অন্যে যা পারে তুমিও পারবে। ওকে প্রতিনিয়ত আপনি
উৎসাহ দিবেন। আরেকটি বিষয় হলো, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে অর্থ সম্পদ আহরণের জন্য অনেক সময় ব্যয় করি, কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যে আমাদের সন্তান, এই সন্তানের পিছনে আমরা খুব কম সময় দিই। আমি অনুরোধ করব, সন্তান যেহেতু সবার সবচেয়ে মূল্যবান সম্পদ, তাকে একটু সবাই সময় বেশি দেন। বিশেষ করে অভিভাবকদের বলবো, মায়েরা যথেষ্ট চেষ্টা করে, যথেষ্টভাবে শ্রম দেয়, কিন্তু আমরা যারা পিতা অভিভাবক, আমরা সেটার দিকে খুব একটা খেয়াল করি না। শুধু খেয়াল করি ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থ উপার্জন করা, এটাই। এটা অবশ্যই করা প্রয়োজন জীবন জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু এতটা বেশি নয় যে আমার সন্তানের চেয়ে বেশি। তো সেই দিকে আপনারা একটু মনোযোগ দিবেন। এটা আর আমাদের স্কুল পরিচালনা যে আমরা করি, ইহকালীন পরকালীন কল্যাণের জন্য শিক্ষা, এটা আমাদের কোনো স্লোগান না, এটা আমাদের একেবারে আদর্শ, আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য। সেই কারণে আমরা আমাদের শিক্ষাক্রমের মধ্যে পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা কিছু কার্যক্রম আমরা সম্পৃক্ত করে আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে এই শৈশবকাল থেকে তাদের মধ্যে আল্লাহ ভীতি, পরকালের ভীতি এবং কিসে সফলতা কিসে ব্যর্থতা চূড়ান্তভাবে সেটা তাদের মধ্যে বোধ শক্তি জাগানোর জন্য এটা আমরা চেষ্টা করি। এই চেষ্টার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও যথেষ্ট পরিমাণে রাখতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলে দেই, সকালবেলা যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে আসবে, তোমার বাবা মা কিংবা ঘরে যদি মুরব্বি থাকে তাকে সালাম করে আসবে, আবার যখন সে ফিরে যাবে সে গিয়ে যেন সালাম করে। এখন আপনাকে আমাদের কাছে রিপোর্ট করতে হবে এই কাজটা সে করে কিনা, এই কাজটা সে করে কিনা। আমরা বলি যে প্রাপ্তবয়স্ক সকালে উঠে সে কি করবে, প্রথম আলহামদুলিল্লাহ বলবে, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এটা বলবে কেন, যে সে যখন ঘুমিয়েছিল তখন সে মৃত। এখন অনেকের ঘুমানোর পরে আর আল্লাহ তাকে জীবিত করেন না, তার রূহ সেখান থেকে নিয়ে যান। তো আমাদের যখন ফিরিয়ে দেয় তখন আমরা জাগলাম, তাহলে যে আমাকে আবার জীবিত করলো তাকে কি একটা থ্যাঙ্কস জানাবো না, তার কাছে কি একটা শুকরিয়া আদায় করবো না? তা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাই, রোজ সকালে ঘুম থেকে উঠবো, আল্লাহকে স্মরণ করে বলবো আলহামদুলিল্লাহ। তো এই যে প্র্যাকটিসটা আমরা করাই, এখন অ্যাডাল্ট হলেই তো আমরা তাগিদ দেই 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এখন বাপ মা ঘুমাচ্ছেন, আপনার সন্তান কিভাবে জেগে সকালে ফজরের সালাত আদায় করবে? আপনার বাপ মা টিভি দেখছেন, নাটক দেখছেন বাচ্চাকে নিয়ে, অশ্লীল হোক আর যাই হোক, তাহলে আপনার ছেলে মেয়ে কিভাবে ঠিক হবে? তো এই বিষয়গুলোতে আপনাদের আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা স্কুলে প্র্যাকটিস করালাম প্রথম পার্টনার, আর দ্বিতীয় পার্টনারের কাছে গিয়ে দেখলো যে বিপরীতটা, তাহলে আমার তৃতীয় পার্টনার তো কখনোই আমার প্রথম পার্টনারের কথা শুনবে না, কারণ সে তো আমার কাছে আসে অল্প সময়ের জন্য। এই হলো একটা। আরেকটা চেষ্টা করি আমরা, সেটা হলে আপনারা সবাই জানেন যে মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, সবার জ্ঞান একরকম না, দৈহিকভাবেও যেমন আমরা সবাই একরকম না, লম্বা বলেন, শরীরের হেলথের দিক দিয়ে বলেন তারতম্য আছে, এমনিভাবে মহান স্রষ্টা আমাদেরকে বিবেক বুদ্ধি ব্রেইনের দিক দিয়েও তারতম্য করে তৈরি করেছে। সবাই তো কবি নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ হয় নাই। এখন কাজী নজরুল ইসলাম মেট্রিক পাস করে নেই, কিন্তু বাংলায় ডক্টরেট করার পরও তার অনেক বাংলা শব্দের অর্থ সে জানে না। তাহলে এই জ্ঞান কে দিল তাকে? তাকে দিয়েছে মহান স্রষ্টা। সে পড়ালেখা না করে এই জ্ঞানের অধিকারী। তা আমাদেরকে মনে রাখতে হবে, অভিভাবকদেরকে, সব ছেলে মেয়ে জ্ঞান একই রকম না। সেই কারণে আমাদেরকে বিবেচনা করে কাজ করাতে হবে। যে যতটুকু বোঝা বহন করতে পারে তার উপর ততটুকু বোঝাই দিতে হবে। এখন সকল অভিভাবক চায় আমাদের কাছে, আপনার স্কুলে দিয়েছি A+ পেতে হবে, A+
প্লাস পেতে হবে। রেজাল্ট দেওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়ার পরে অনেক অভিভাবক মন খারাপ করেন। এ প্লাস না পেলে মনে করেন এই স্কুলে তো ঠিকমতো পড়ালেখা হয় নাই, কিংবা আমার ছেলে মেয়ে তো ভালো মতো পড়ালেখা করে নাই। এটা কিন্তু ঠিক না, কারণ মেধার তারতম্য থাকবে, সেই কারণে ফলাফলের ক্ষেত্রেও কিছু তারতম্য থাকবে। এটা অভিভাবক মেনে নিতে হবে এবং সন্তানকে উৎসাহিত করতে হবে পরবর্তী সময় যেন আরো ভালো করে। আমরা কি চেষ্টা করি, একটা ক্লাসে যদি 60 জন ছেলে মেয়ে থাকে তো সবাই তো ক্লাসে ফার্স্ট বয় হবে না, ফার্স্ট গার্ল হবে না, একজন হবে ফার্স্ট বয় কিংবা ফার্স্ট গার্ল। আমি আমার প্রিয় সহকর্মীদেরকে এটাই ইনস্ট্রাকশন দেই, এটাই তাকে দিক নির্দেশনা দেই। সবাইকে আপনি ক্লাসে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বানাতে পারবেন না, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে সব ছেলে মেয়েকে ভালো মানুষ বানাতে পারবেন। এই ভালো মানুষ বানানোর ক্ষেত্র হলো আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মাদ্রাসা। কারণ আমরা চাই যে ভালো মানুষ তৈরি করতে, যেন যাই হোক না কেন। এখন ধরেন আপনি ক্লাসে ফার্স্ট বয় কিংবা জিপিএ প্লাস পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, কিন্তু দেখা গেল সে মাদক এডিক্টেড, মাদকাসক্ত, আবার দেখা গেল সে ছিনতাইকারী, দেখা গেল সে কিশোর গ্যাংয়ের মধ্যে আছে, সে অসৎ সঙ্গ নিয়ে চলে, চাকরি জীবনে গিয়ে সে ঘুষ খায়, সে দুর্নীতি করে। তাহলে বলেন মেধা তো তার 1 নাম্বার, কিন্তু মেধা চোর তো সে 1 নাম্বার। মেধা যার বেশি, চুরিও তো সে খুব কৌশলে করে। তো মেধা হলেই আপনি খুশি হয়ে যাবেন তা না। আপনি দেখবেন পিতামাতা সবচেয়ে বেশি যে পড়ালেখা করে আমার সন্তানটা ভালো মানুষ হয়েছে কিনা, আমি সম্মানের সাথে সমাজে চলতে পারি কিনা, নাকি আমার মুখে চোখে চুনকালি মেরে দেয় আমার সন্তান, সেটাকে আপনি গুরুত্ব বেশি দিবেন। তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গুরুত্ব ওটার উপর বেশি দেই যে ফার্স্ট বয় সবাইকে বানাতে পারবো না, ফার্স্ট গার্ল সবাইকে বানাতে পারবো না, কিন্তু আমরা সবাইকে ভালো মানুষ কিভাবে করতে পারি সেটার প্রতি আমরা মনোযোগ বেশি দিই। তো আপনাদের কাছে দ্বিতীয় পার্টনার যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব এই দ্বিতীয় পার্টনারকে আমরা ভালো মানুষ যেন বানাতে পারি। এবার আরেকটি কথা বলি, আমরা সবাই মানুষ, কিন্তু সবাই কিন্তু জ্ঞানী গুণী না একই রকম, সবাই কিন্তু সমাজে মর্যাদাবান একরকম না, এর মধ্যে পার্থক্য আছে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই যে একটা ছেলে মেয়েকে যদি আপনি মূল্যবান বানাতে চান, যত বেশি মূল্যবান আপনি বানাতে চান, আমি বানাতে চাই, তাহলে কি করতে হবে? আমরা দৈনন্দিন আমরা বাজার থেকে বিস্কিট ক্রয় করি। এই কোনো বিস্কিটের দাম দেখবেন 200 টাকা কেজি, কোনোটা দেখবেন 2000 টাকা কেজি। এই বিস্কিটের মূল উপাদান হলো গম, গম থেকে তৈরি হয় আটা, আর হলো ময়দা। সকল বিস্কিটের মূল উপাদান হইল ময়দা অথবা আটা। তাহলে বাজারে যে বিস্কিট বিক্রি হচ্ছে সব বিভিন্ন দামের কেন, এক না কেন? মূল উপাদান তো এখানে গম, অর্থাৎ এখানে ময়দা বা আটা। এটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কেন দামের তারতম্য হয়। সেটা হলো এই ময়দার সাথে যতগুলা উপকরণ ভালো, যত বেশি উপকরণ এর সাথে সংমিশ্রিত করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়, তত বেশি এটা টেস্টি এবং হেলদি হয়, সেই কারণে দামের তারতম্য হয়। তো একটা ব্যক্তি, মানুষ, সবাই আমরা মানুষ, ধরেন মূল উপাদান হলো কি আমরা মানুষ, তাহলে আমাদের মূল্য কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে হ্রাস পাবে? এই বৃদ্ধি পাওয়ার একটাই উপায়, সেটা হলো কত বেশি ভালো গুণাগুণ, মহৎ গুণাগুণ একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো, যখন সে এডুকেশন নিচ্ছে শৈশবকাল, এখন তার ধারণ ক্ষমতা অনেক বেশি এবং যা কিছু তাকে শেখানো যায়, তার ভিতরে অ্যাড করা যায়, এটাই করা যাবে। একটা সময় হবে করা যাবে না। পল্লী গ্রামে যাদের বসবাস, আমরা ছোটবেলা দেখেছি, বর্ষা চলে গিয়ে যাওয়ার পরে পলিমাটি পড়ে, পলিমাটি। তখন ওই পলিমাটির মধ্যে যখন কেউ আমরা হেঁটে গেছি, এইটা যখন শুকিয়ে গেছে, দেখা গেছে পায়ের ছাপ অনেক বড় হয়ে আছে।
এক সময় রৌদ্রে আস্তে আস্তে এই পলি শক্ত হয়ে যায়, তখন এর উপরে নাচানাচি করলেও আর দাগ পড়ে না। তা এই মানুষেরও এই শৈশবকালে যা কিছু আপনি করবেন রেখাপাত হয়ে থাকবে তার হৃদয়ে। এরপরে দিনের পর দিন এই মন শক্ত হতে থাকবে, কঠিন হতে থাকবে। তখন যদি কোনো ইনপুট দিতে চান এটা নিতে পারবে না, ধারণ ক্ষমতা কমে যাবে। তো সেই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা মূল্যবান বানাতে চাই, দামি বানাতে চাই, তাহলে এদের ভিতরে এখন ভালো গুণাগুণ বেশি করে ঢুকাতে হবে, বেশি করে ঢুকাতে হবে। যত বেশি গুণাগুণ একটা সন্তানের মধ্যে, একটা মানুষের ভিতরে ঢুকবে, সে তত বেশি মূল্যবান হয়ে যাবে, তত বেশি দামি হয়ে যাবে। তো নিশ্চয়ই আমরা অভিভাবক হিসাবে চাই আমাদের সন্তানরা মূল্যবান হোক, দামি হোক, এটা চাই। তো এটা যদি চাই তাহলে ওদের ভিতরে দিস ইজ দি প্রপার টাইম, যে এখন মহৎ গুণাবলী ওদের ভিতরে ঢুকাতে হবে। আরেকটা বিষয় হলো, আমি সব জায়গায় বলি, যে শিক্ষা মানুষের মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করে না সেটা কোনো শিক্ষাই হতে পারে না। যে শিক্ষা মানুষের মানবিক গুণাবলীটা কি? একজনের ধরেন দুঃখ বেদনায় আমি ব্যথিত হইলাম, আমি পিতামাতাকে সম্মান করলাম, মুরব্বীদেরকে শ্রদ্ধা করলাম, শিক্ষকদেরকে মেনে চললাম, সমাজে উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো কাজকর্ম করলাম না। আমি মনে করি যে এটা করলে ক্ষতি হবে মানুষের, আমি শাস্তিপ্রাপ্ত হব মহান স্রষ্টার কাছে। এই যে মানবিক গুণাবলী, এটা যার যত বেশি তৈরি করা যাবে শিক্ষার মাহিত্য মূল্য তত বেশি হবে। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে শিক্ষার্থীদের মানবিক গুণাবলী আমরা উৎকর্ষ সাধন করতে পারি। এটাও আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকগুলা কথা অভিভাবকদের সাথে আছে। একদিন এক্সক্লুসিভলি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে, শুধু অভিভাবকদের সাথে আমি একটু কথা বলবো। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লাস্ট কথা, আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠব, এরকম এত আয়োজন করে না, আমাদেরকে সামান্যভাবে ঘটা করে পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক সাহেব তখন দাঁড়ালেন এই রেজাল্ট দেওয়ার আগে। তিনি দাঁড়িয়ে প্রথম বললেন একটি কবিতা। সেই কবিতা দিয়ে আমি সব জায়গায় এখন আমার ছাত্রছাত্রীদের বলি, যে কৃষক আলস্য করে বীজ না বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায়। কবিতার লাইন রিপিট করছি আবার, যে কৃষক আলস্য করে বীজ না বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায়। অর্থাৎ যখন মাটি উৎকর্ষণ করে বীজ বপন করার সময় অঙ্কুরোদ্গম বৃক্ষকে লালন পালন করা, অর্থাৎ দেখভাল করা, পরিচর্যা করা প্রয়োজন, তখন একজন করেছে আরেকজন করে নাই, অলসতা করে সময় পাস করেছে। এখন ফসল যখন পেকে গেছে, ধরেন ধান একদম ভরপুর জমিতে ফসল পেকে গেছে, এখন কৃষক মনের আনন্দে সে ফসল কেটে আনতেছে। যে অলসতা করে বনে নাই, তো সে দেখে তাকিয়ে আছে, আফসোস করতেছে। দুঃখ ছাড়া, আফসোস করা তো ছাড়া আর তার মধ্যে কিছুই নাই। কেননা সে সময় মতো অলসতা করেছে, সে বীজেই বপন করে নাই, এটার পরিচর্যাই করে নাই। তা আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের রেজাল্ট খারাপ হবে সেটা তো তোমারই কারণে হতে পারে, যে যখন তোমার পড়ালেখা করার দরকার ছিল তুমি পড়ালেখা করো নাই, অলসতা করেছ, অথবা তুমি অবজ্ঞা করেছ, তুমি সেই কারণে হয়তোবা তোমার রেজাল্ট খারাপ হতে পারে। তাই সেই জন্য আমি বলবো, এবার যদি রেজাল্ট খারাপ হয়, তুমি যে অলসতা করতে আগামী থেকে আর করবে না। আজকে যারা আনন্দের সাথে ফলাফল নিয়ে যাবে, সেই আনন্দ তুমি উপভোগ করতে পারবে না। এটা যেন তোমার হৃদয়ে একটা রেখাপাত তৈরি করে, যে আগামীতে ইনশাল্লাহ এই ব্যথা নিয়ে আর ফিরে যাব না, বাবা মা মনে দুঃখ দিব না, আমি ইনশাল্লাহ ভালো করে এই ফলাফল নিয়ে হেসে আবার বাড়িতে যাব।
এটা তুমি প্রত্যয় নিয়ে যাবে, এটা আশা করি। সম্মানিত উপস্থিতি, যারা আজকের এই অনুষ্ঠানে আসছেন, আমি আমার পক্ষ থেকে এম এ হাশেম মেহেদুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। এই ফাউন্ডেশন দিয়ে 2026 সালে আমরা 6ষ্ঠ স্কুল প্রতিষ্ঠা করার কাজ হাতে নিয়েছি। ইনশাআল্লাহ 6ষ্ঠ প্রতিষ্ঠান হাই স্কুল আমরা প্রতিষ্ঠা করব। এরপরে 7মটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 2027 শিক্ষাবর্ষে আরেকটি স্কুল করার জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন সফল করতে পারি। সবাইকে ধন্যবাদ।